Cost accounting, cost behavior analysis, chapter 3, class 2. আজকে আমরা হাই এন্ড লো মেথড দেখব। আজকে আমরা এখন হাই এন্ড লো মেথডের অঙ্ক করব। চলো হাই এন্ড লো মেথডের অঙ্ক সূত্রটি দেখা যাক। হাই এন্ড লো মেথডে অঙ্ক করতে হলে আমাদের ভেরিয়েবল কস্ট নির্ণয় করতে হয়। ভেরিয়েবল কস্ট নির্ণয়ের জন্য আমাদের হাই এন্ড লো চেঞ্জ ইন টাকাকে হাই এন্ড লো চেঞ্জ ইন ইউনিটের ডিফারেন্স দ্বারা ভাগ করতে হয়। এখানে আমরা হায়ার ভ্যালু মাইনাস লোয়ার ভ্যালু লিখবো টাকার অ্যামাউন্টে, এবং ইউনিটের অ্যামাউন্টে হায়ার ইউনিট মাইনাস লোয়ার ইউনিট। এখানে আমরা পাবো ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এরপর আমাদের ফিক্সড কস্ট নির্ণয় করতে হবে। আমাদের ফিক্সড কস্টের সূত্রটি হবে অ্যামাউন্ট অর্থাৎ টাকা মাইনাস ইউনিট ইন্টু ভেরিয়েবল রেট। এরপর আমাদের কস্ট ফর্মুলা বা কস্ট ফাংশন বা কস্ট ইকুয়েশনের সূত্র হবে y = a + bx। এখানে a হচ্ছে ফিক্সড কস্ট, b হচ্ছে ভেরিয়েবল কস্ট এবং x হচ্ছে ইউনিট। চলো এখন আমরা একটি অঙ্ক দেখব। এখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে, আলিফ লিমিটেডের প্রোডাকশন ইউনিট, এখানে বলা হয়েছে জানুয়ারি মাসে আলিফ লিমিটেড 34,000 ইউনিট এবং ফেব্রুয়ারি মাসে দুঃখিত আলিফ লিমিটেড জানুয়ারি মাসে 3400 ইউনিট এবং ফেব্রুয়ারি মাসে 2500 ইউনিট উৎপাদন করেছে, এবং জানুয়ারি মাসের উৎপাদনের কস্ট 24,980 টাকা এবং ফেব্রুয়ারি মাসের উৎপাদনের ব্যয় 21,830 টাকা। এরপর বলা হয়েছে মার্চ মাসে কোম্পানিটি আরো 2000 ইউনিট উৎপাদন করতে চায়। এখানে এরপর বলা হয়েছে হাউ মাচ would be the cost of production in March। এখানে মার্চের উৎপাদন ব্যয় কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। চলো অঙ্কটি শুরু করা যাক। অঙ্কটি করতে হলে আমাদের প্রথমে ভেরিয়েবল কস্ট নির্ণয় করতে হবে। ভেরিয়েবল কস্ট নির্ণয়ের জন্য আমাদের হায়ার রেট থেকে লোয়ার রেট বাদ দিতে হবে। আমাদের হায়ার রেট থেকে লোয়ার রেট বাদ দিতে হবে। এখানে আমাদের টাকার অ্যামাউন্টটি হবে, এরপর আমাদের নিচে ইউনিটের পরিমাণ হবে। আমাদের 3400 থেকে 2500 ইউনিট বাদ দিতে হবে। তাহলে আমরা ভেরিয়েবল কস্ট পাবো ক্যালকুলেশন করার পর 3.5 টাকা। এরপর আমাদের ফিক্সড কস্ট নির্ণয় করতে হবে। ফিক্সড কস্ট নির্ণয়ের জন্য আমাদের সূত্রটি হবে অ্যামাউন্ট মাইনাস ভেরিয়েবল কস্ট ইন্টু ইউনিট। আমাদের এখানে অ্যামাউন্ট বলতে আমরা এখানে দুটি তথ্য দেওয়া রয়েছে, এই দুটি তথ্য থেকে আমরা যে কোনো একটি তথ্য নেব। আমরা যদি এখানে 3400 ইউনিট নেই, তাহলে আমাদের খরচ ধরতে হবে 24,980 টাকা। আমাদের অ্যামাউন্টের করতে হলে 24,980 টাকা বসবে।
এবং ইউনিটের ঘরে 3400 ইউনিট হবে। আমাদের ইউনিটকে ভেরিয়েবল কস্ট দ্বারা গুণ করতে হবে এবং এই কস্ট থেকে বাদ দিতে হবে, তাহলে আমরা ফিক্সড কস্ট পাবো। এখানে আমরা 25 ইউনিট নিয়েছি এবং 21,000 টাকার অ্যামাউন্টে নিয়েছি। এখানে আমাদের অ্যামাউন্টের করে 21,830। এখান থেকে আমরা ভেরিয়েবল কস্ট ইনটু ইউনিট, আমরা ফিক্সড কস্ট পাচ্ছি 13,080 টাকা। এরপর আমরা নির্ণয় করব প্রোডাকশন কস্ট ইন মার্চ। এখানে আমরা সূত্র লিখব প্রোডাকশন কস্ট ইন মার্চ ইকুয়াল টু ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট ইনটু ইউনিট। আমাদের ফিক্সড কস্টের পরিমাণ আমরা নির্ণয় করেছি 13,080 টাকা, এর সাথে আমাদের যোগ হবে ভেরিয়েবল কস্ট। আমাদের ভেরিয়েবল কস্ট 3 টাকা 50 পয়সা ইনটু আমাদের প্রোডাকশন 2000 ইউনিট, তাহলে আমরা রেজাল্ট পাবো 20,080 টাকা। এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, আমরা এখানে ফিক্সড কস্টের সাথে ভেরিয়েবল কস্ট এর টাকাটি যোগ করেছি, আর এখানে আমরা ফিক্সড কস্ট থেকে ফিক্সড কস্ট নির্ণয়ের সময় অ্যামাউন্ট থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিচ্ছি। আমাদের ভেরিয়েবল কস্ট নির্ণয় করতে হলে আমাদের অ্যামাউন্ট থেকে আমাদের ফিক্সড কস্ট নির্ণয় করতে হলে আমাদের অ্যামাউন্ট থেকে ভেরিয়েবল কস্টটি বাদ দিতে হয়, এবং কস্ট অফ প্রোডাকশন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ফিক্সড কস্টের সাথে ভেরিয়েবল কস্ট যোগ করতে হয়। আমাদের হাই এন্ড লো মেথডে অঙ্ক করতে হলে আমাদের এরকম বেশ কয়েকটি ইউনিট দেওয়া থাকতে পারে এবং বেশ কয়েকটি টাকার অ্যামাউন্ট দেওয়া থাকতে পারে। যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে ধরুন 4-5টি তথ্য দেওয়া রয়েছে, 4-5টি তথ্যের মধ্যে আমাদের যেটি সর্বোচ্চ এবং যেটি সর্বনিম্ন আমাদের সেটি নিয়ে অঙ্ক করতে হবে। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি। এখানে একটু তথ্য দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে জুন এবং জুলাই মাসে টেলিফোন বিলের ইউনিট 2327 ইউনিট এবং 1950 ইউনিট, এবং কস্ট 4,186.57 পয়সা এবং 3,458.625 পয়সা। আমাদের এই অ্যামাউন্ট দুটির মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের বলা হয়েছে রেট অফ ভ্যাট ইন বাংলাদেশ ইজ 15%। এখানে আমাদের প্রোডাকশন ইউনিট, এখানে আমাদের ইউনিটের পরিমাণ দেওয়া রয়েছে, কস্টের পরিমাণ দেওয়া রয়েছে, এবং বলা হয়েছে এখানে আমাদের কস্টের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। এরপর আমাদের বলা হয়েছে মান্থলি লাইন রেন্ট অর্থাৎ ফিক্সড কস্ট এবং কস্ট পার ইউনিট নির্ণয় করতে হবে। চলো অঙ্কটি শুরু করা যাক। অঙ্কটি করতে হলে প্রথমে আমাদের ভ্যাট নির্ণয় করতে হবে। আমাদের ভ্যাট নির্ণয় করার পর আমাদের অ্যামাউন্ট থেকে ভ্যাট বাদ দিতে হবে। ভ্যাট বাদ দেওয়ার পর আমরা যে অ্যামাউন্টটি পাবো সেই অ্যামাউন্টটি নিয়ে আমাদের ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট নির্ণয় করতে হবে। এখানে আমরা প্রথমে জুন মাসের
অ্যামাউন্টকে 15 দ্বারা গুণ করব এবং 115 দ্বারা ভাগ করব, কারণ আমাদের এই 4000 টাকার মধ্যে আমাদের ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ভ্যাট অন্তর্ভুক্ত যদি থাকে তাহলে 115 দ্বারা ভাগ করতে হয় এবং 15 দ্বারা গুণ করতে হয়। এরপর আমরা একইভাবে জুলাই মাসের ভ্যাটের পরিমাণ নির্ণয় করব। আমরা 3500 টাকাকে 115 দ্বারা ভাগ করব এবং 15 দ্বারা গুণ করব, তাহলে আমরা ভ্যাটের পরিমাণ পাবো। এখন আমরা আমাদের জুলাই মাসের 4000 টাকা থেকে ভ্যাটের 500 টাকা বাদ দিব এবং জুলাই মাসের 3500 টাকা থেকে আমাদের ভ্যাটের পরিমাণ 500 টাকা বাদ দিলে আমরা আমাদের জুন এবং জুলাই মাসের কস্টের পরিমাণ পাবো। এখানে আমরা লিখেছি টোটাল কস্ট এক্সক্লুডিং ভ্যাট, অর্থাৎ ভ্যাট বহির্ভূত কস্ট বা ব্যয়। এখানে আমরা ব্যয়গুলো বাদ দিলে আমাদের কস্টের পরিমাণ দেখতে পাচ্ছি। এখন আমরা নির্ণয় করব ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট নির্ণয়ের জন্য আমাদের সূত্রটি হবে চেঞ্জ ইন টাকা ডিভাইডেড চেঞ্জ ইন ইউনিট। এখানে আমাদের চেঞ্জ ইন টাকাতে আমাদের 3600 টাকা থেকে আমাদের 3000 টাকা বাদ দিতে হবে এবং ইউনিটের ক্ষেত্রে আমাদের 23 ইউনিট থেকে আমাদের 19 ইউনিট বাদ দিতে হবে। তারপর আমরা এটাকে ভাগ করব, ভাগ করলে আমাদের রেজাল্ট পাবো ভেরিয়েবল কস্ট 1.5 টাকা। আমাদের ভেরিয়েবল কস্ট পাবো 1.5 টাকা। এখন আমরা ফিক্সড কস্ট নির্ণয় করব। ফিক্সড কস্ট নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই দুটি অ্যামাউন্টের যে কোনো একটি অ্যামাউন্ট নিব। এখানে আমরা 3600 টাকা নিয়েছি জুন মাসেরটি। এখানে আমরা জুন মাসের খরচ নিয়েছি বিধায় এখানে আমরা জুন মাসের ইউনিটের পরিমাণটি লিখেছি। জুন মাসের ইউনিটকে আমরা ভেরিয়েবল কস্ট দ্বারা গুণ করেছি, তাহলে আমরা গুণ করার পর আমরা আমাদের কস্ট থেকে বাদ দিয়েছি। এখন আমরা আমাদের ফিক্সড কস্ট পেয়েছি 150 টাকা। আশা করি সব অঙ্কটি বুঝতে পেরেছো। এই অঙ্কটি আমাদের ভ্যাটের অঙ্ক। এই অঙ্কটির মধ্যে আমাদের ভ্যাট অন্তর্ভুক্ত ছিল, এই জন্য আমরা প্রথমে ভ্যাট বাদ দিচ্ছি। ভ্যাট বাদ দেওয়ার পর আমরা কস্ট নির্ণয় করেছি। কস্ট নির্ণয় করার পর আমরা ভেরিয়েবল কস্ট তৈরি করেছি, এটা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল, এবং আরেকটা তথ্য চাওয়া হয়েছিল আমাদের ফিক্সড কস্ট নির্ণয় করতে হবে। আমরা এখন আরেকটা অঙ্ক দেখব। এখানে বলা হয়েছে একটি হাসপাতালের 400 বেড রয়েছে। 400 বেডের মধ্যে 80% বেড এই 400 বেডের মধ্যে 450 বেডের মধ্যে 80% বেডে পেশেন্ট রয়েছে এবং বলা হয়েছে প্রতিটি বেডের জন্য 32 টাকা ব্যয় হয়। প্রত্যেকদিন 32 টাকা করে ব্যয় হয় এবং 30 দিনে মাস এটি বলা হয়েছে। এবং নিচে আরেকটা তথ্য দেওয়া রয়েছে জুন মাসের 60% ছিল। জুন মাসে পেশেন্টের পরিমাণ ছিল 60% এবং টোটাল কস্টের পরিমাণ ছিল 3,26,700 টাকা। এখানে আমাদের একটি রিকোয়ার্ডে বলা হচ্ছে ইউজিং হাই এন্ড লো মেথড এস্টিমেট দ্য ভেরিয়েবল কস্ট। প্রতিটি বেডের জন্য আমাদের ভেরিয়েবল কস্ট নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের পরবর্তীতে বলা হয়েছে ফিক্সড কস্ট নির্ণয় করার জন্য। চলো এখন আমরা অঙ্কটি শুরু করি। প্রথমে আমরা 80% বেড নির্ণয় করব এবং 80% বেডের খরচ নির্ণয় করব। এর জন্য আমরা 450-কে 80% করব এবং 32 ও 30 দ্বারা গুণ করব। 32 টাকা ও 30 দিন দ্বারা আমরা গুণ করব, তাহলে আমরা আমাদের এক মাসের খরচের পরিমাণ পাবো।
এরপর আমরা ফিক্সড কস্ট, এরপর আমরা 60% এর খরচ 3,26,000 টাকা প্রশ্নে পেয়েছি সেটি লিখব। এখানে আমরা প্রথমে কষ্টের পরিমাণ নির্ণয় করেছি 80%, এটা 80% লেভেল 450 ইন্টু 80% ইন্টু 30 দিন ইন্টু 32 টাকা। তাহলে আমাদের 80% লেভেলে খরচ 3,45,000 টাকা এবং 60% লেভেলে আমাদের খরচ 3,26,000 টাকা। এটা আমাদের প্রশ্নে দেয়া ছিল। এরপর আমাদের 1 মাসে কতটি বেড লেগেছে তার পরিমাণ নির্ণয় করতে হবে। এরপর আমরা লিখব at 80% লেভেল মান্থলি বেড 450 ইন্টু 80% ইন্টু 30, তাহলে পাবো আমরা 80% লেভেলে 10,800 বেড লেগেছে এবং 60% লেভেলে আমাদের 810 বেড লেগেছে। এটি হচ্ছে আমাদের ইউনিটের পরিমাণ আর এটি হচ্ছে আমাদের টাকা। এখন আমরা এই টাকাকে এই ইউনিট দ্বারা ভাগ করব, তাহলে আমরা পাবো ভেরিয়েবল কস্ট। এখানে ভেরিয়েবল কস্টের সূত্রটি দেওয়া রয়েছে চেঞ্জ ইন টাকা ডিভাইডেড চেঞ্জ ইন ইউনিট। এখানে আমরা চেঞ্জ ইন টাকাতে হাই লেভেল থেকে লো লেভেলটি বাদ দিব এবং এখানে আমাদের হাই লেভেল থেকে লো লেভেলটি বাদ দিব ইউনিটে। তাহলে এখানে আমরা আমাদের ভেরিয়েবল কস্ট পাবো 60 টাকা। এখানে আমরা আমাদের ভেরিয়েবল কস্ট পাবো 60 টাকা। আমাদের 2 নম্বরে বলা হয়েছিল ফিক্সড কস্ট নির্ণয় করার জন্য। ফিক্সড কস্ট নির্ণয়ের জন্য আমরা এই দুটি অ্যামাউন্টের যেকোনো একটি অ্যামাউন্ট এখানে লিখব এবং যে অ্যামাউন্টটি আমরা নিব সেই অ্যামাউন্টের ইউনিটের পরিমাণটি এখানে লিখে ভেরিয়েবল কস্ট রেট দ্বারা গুণ করব। এরপর আমরা ক্যালকুলেশন করলে আমাদের ফিক্সড কস্টের পরিমাণ পাবো। এখানে আমরা আমাদের ফিক্সড কস্টের পরিমাণ পেয়েছি 2,70,000 টাকা। এরপর আমাদের প্রশ্ন বলা হয়েছিল 70% লেভেলে আমাদের মান্থলি কস্ট কত। এটি নির্ণয় করার জন্য আমরা লিখব ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। আমাদের ফিক্সড কস্টের পরিমাণ আমরা 2,70,000 টাকা পেয়েছি। এখন আমরা ভেরিয়েবল কস্ট নির্ণয় করব। ভেরিয়েবল কস্ট নির্ণয়ের জন্য আমরা আমাদের 450 বেডের আমরা আমাদের 450 বেডকে 70% দ্বারা আমরা আমাদের 450 বেডকে 70% দ্বারা গুণ করব এবং এর সাথে 30 দিন এবং 60 টাকাকে গুণ করব। এরপর আমরা ফিক্সড কস্টে যোগ করলে আমাদের টোটাল কস্টের পরিমাণ পাবো 3,36,150 টাকা। এখানে আমরা 450 এর সাথে আমাদের 70% লেভেলে 70% গুণ করব, এর সাথে 30 দিন গুণ করব এবং 60 টাকা গুণ করব। তাহলে আমরা টোটাল ভেরিয়েবল কস্টের পরিমাণ পাবো 1 মাসের। আমরা এখানে আমাদের 1 মাসের ভেরিয়েবল কস্টের পরিমাণ পাবো। এরপর আমরা এই ভেরিয়েবল কস্টের সাথে ফিক্সড কস্ট যোগ করব, তাহলে আমরা টোটাল অপারেটিং কস্ট পাবো 3,36,150 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো।